আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে হাজির হয়েছি। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। আপনারা জানেন বা জেনে গেছেন যে 12 মাসে 13 পার্বণ আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে অনুষ্ঠিত হয়। তা প্রত্যেকটা অমাবস্যাই আমার কাছে জাগ্রত এবং শক্তিশালী। সামনেও আমরা সেই মাতৃ আরাধনার জন্য বিশেষ অমাবস্যার তিথি পাচ্ছি। ঠিক অমাবস্যার আগে পরে চতুর্দশী তিথি। এই চতুর্দশী যোগে যেটা আমরা করে থাকি মহামৃত্যুঞ্জয় শিবের পুজো। কেন মহামৃত্যুঞ্জয় শিবের পুজো আমরা করি? কারণ মহাদেবের অপর নাম হলো আশুতোষ। অল্পেতেই তিনি প্রসন্ন হয়ে যান, তিনি আমাদের কৃপা বর্ষণ করেন, তিনি সর্বদা আমাদের উপর তুষ্ট হয়ে যান। কথায় আছে না যে মহাদেব একটি বেলপাতাতে তুষ্ট। তাহলে এমন একটা ভগবান, এমন একটা দেবতা যাকে অল্পেতেই তুষ্ট করা যায়, তার নাম হলো মহাকাল, মহাকাল ভৈরব। তাহলে চতুর্দশী যোগে হবে কি মহাকালের পুজো এবং অমাবস্যায় বিশেষ মাতৃ আরাধনা। যেহেতু আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে মা ভবতারিণী অর্থাৎ মা দক্ষিণা কালিকা আছে, তাহলে দশ মহাবিদ্যার কথা বলতে গেলে বলতে হয় কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। তাহলে দশ মহাবিদ্যার এই যে দেবীরা কলিযুগে পূর্ণ ফল প্রদান করে থাকে। যেমন শনি গ্রহের জন্য মা দক্ষিণা কালিকা, রবির জন্য মা মাতঙ্গী দেবী, চন্দ্রের জন্য মা কমলা দেবী, যিনি আমার মন্দিরে নিত্য সেবিত হন, নিত্য পূজিত হন। এই জন্য পূর্ণিমাতে হয় মহালক্ষ্মী এবং ভগবতী মহালক্ষ্মীর বিশেষ পুজো। মঙ্গলের জন্য মা বগলামুখী দেবী, বুধের জন্য মা ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতির জন্য মা তারিণী তারা মা, শুক্রের জন্য মা ভুবনেশ্বরী দেবী, রাহুর জন্য মা ছিন্নমস্তা দেবী এবং কেতুর জন্য হচ্ছে মা ধূমাবতী দেবী। তাহলে এই যে দশ মহাবিদ্যার দেবীরা অর্থাৎ কলিতে পূর্ণ ফল প্রদান করে থাকে। তাই দক্ষিণা কালিকা কথা বলতে গেলে শাস্ত্রে বলা হয়েছে যে দক্ষিণ দিক হলো যমের দিক। তা মায়ের এই প্রচন্ড প্রতাপ দুর্দণ্ড মূর্তি দেখে যম কাল ভয়ে ভীত হয়ে দক্ষিণ দিকে পলায়ন করেছিলেন। তাই মায়ের অপর নাম দক্ষিণা কালিকা, যিনি অমাবস্যা যোগে বিশেষ সারা দিন ব্যাপী পুজো পাঠ হবে। মহানিশায় মায়ের হোম যজ্ঞাদি পুরস্চরণ অভিষেক কর্ম হবে এবং মায়ের অন্নপ্রসাদ মন্দির প্রাঙ্গণ থেকে বিতরণ করা হবে। যারা যারা চাইছেন তারা মায়ের অন্নভোগ মন্দির প্রাঙ্গণ থেকে নিতে পারেন। তাহলে যম যার ভয় ভীত, যমকে মৃত্যুর দেবতা, কাল, যিনি মৃত্যুকে হরণ করে নেয় অর্থাৎ টেনে নেয়। তাহলে সেই যম মায়ের প্রচন্ড প্রতাপ দুর্দণ্ড প্রতাপ দেখে দক্ষিণ দিকে পালিয়ে গেছিল। আর কি হচ্ছে, রামপ্রসাদ বলছেন, সাধক রামপ্রসাদ হালি শহরে উত্তর 24 পরগনার, কিন্তু তিনি গানের মাধ্যমে মহাকালীর সাক্ষাৎ পেয়েছিলেন। তিনি বলছেন, কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন। মায়ের যে কি রূপ অনেক শ্যামা সঙ্গীতে শোনা যায়,
যে শ্যামা মা কি আমার কালো রে। তাহলে আমরা এবং নিত্য প্রতিদিন এই সকল শ্যামা সঙ্গীত, এই সকল গানগুলি আমার মন্দিরে বাজে প্রতিদিন, বছরে 365 দিন সকাল সন্ধে করে বাজে। তাহলে কেন এই যে আজকে মাতৃ আরাধনা, শক্তির আরাধনা, এটা করলে কি হয়? কারণ যত অশুভ প্রভাব আছে সেখানেই কিন্তু আমাদের বিপত্তি, সেখানেই আমাদের গন্ডগোল। অশুভ প্রভাবের পাল্লায় পড়ে, নেগেটিভ ভাইব্রেশনের পাল্লায় পড়ে কারো চাকরি চলে যাচ্ছে, কারোর ব্যবসায় মন্দা, কারো কেউ পাওনা টাকা পাচ্ছে না, জীবনে হতাশ হতে হতে জীবনটা বিধ্বস্ত হয়ে যাচ্ছে, কোনো দিকে তার সুরা হচ্ছে না, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে বাধা বাধা বাধা, শুধু মনে হচ্ছে এই বোধহয় হয়ে গেল, এই বোধহয় আমি সাফল্য পেয়ে গেলাম। না, সাফল্য কিন্তু এত সহজ ব্যাপার নয়। সাফল্য পেতে গেলে প্রথম যেটা দরকার, আমাদের জ্যোতিষ বিচার। আগেই তন্ত্র নয়, এখন তো তন্ত্র সাবজেক্টটাকে ছেলে খেলার জায়গায় নিয়ে গেছে। আমি আজ দীর্ঘদিন ধরে আজকে আধ্যাত্মিকতা এবং তন্ত্রের উপর বিভিন্ন কাজ করছি, মাতৃ আরাধনা, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। ওই জন্য তো বলি, দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। যখন কোথাও তোমরা পথ পাবে না, কোথাও যখন আটকে গেছে, জীবনের রথ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তবে অকারণে ফোন করে ভাগ্য গণনা করতে বলবে না। কারণ আমি একটা কথা বলি, আমি খুব বিজি মানুষ, খুব ব্যস্ত মানুষ, আমাকে সারা দিন ব্যস্ত থাকতে হয়। শুধু মানুষের কাজগুলো নিলে হলো না, সেই কাজগুলোকে সঠিকভাবে সমাধা করার জন্য আমাদের কিন্তু এগিয়ে আসতে হয়। এবং এটাই আমার প্রচেষ্টা, যে কাজগুলোকে আমি সঠিকভাবে সমাধা করব। এই অমাবস্যা তিথির পর আমি চলে যাচ্ছি আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত, কামরূপ কামাখ্যা ধাম। তাহলে কেন? আমাদের শক্তি অর্জনের জন্য, বাধা বিঘ্ন নাশের জন্য, ভক্তের মঙ্গল কামনায়, বিশ্ব শান্তির কামনায় আমাদের পুজো পাঠ করতে হয়। এবং সম্পূর্ণ তন্ত্র মতে যে কোনো দেবী পুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, মহাকালিকা পুজো, মা ছিন্নমস্তার পুজো, সমস্ত তন্ত্র মতে হয়ে থাকে। কারণ কামাখ্যায় কাজ করতে গেলে আসন সম্পর্কে জানতে হয়। আসন না জেনে কামাখ্যায় কাজ করলে সেই কাজ হিতে বিপরীত হয়ে যায়। তাহলে কামাখ্যায় যখন আমাকে কাজ করতে হয়, আমাকে মা ধূমাবতীর একটা কাজ করব কেতুর জন্য। যেমন ধরুন, মঙ্গলের সঙ্গে যদি কেতু কানেক্টেড হয়ে যায়, তখন কি হবে? মঙ্গলের সঙ্গে কেতু কানেক্টেড হয়ে গেলে আপনার অ্যাক্সিডেন্টের যোগ এসে যাবে, অস্ত্রোপচার হতে পারে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি সমস্যা পড়তে পারেন। দ্বাদশে কেতু এবং মঙ্গল দ্বারা দৃষ্ট, আপনি লিগাল কেস, কোর্ট কেস, আইনগত ঝামেলায় জড়িয়ে পড়বেন। অকারণে আপনার এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে। দেখুন যাদের যাদের জীবনে আসছে। তাহলে আমাকে জ্যোতিষ বিচারটা করতে হবে। আজকে যে 27টা নক্ষত্র আছে না, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী।
এই 27টা নক্ষত্র, এই গ্রহগুলো কিন্তু কোনো না কোনো নক্ষত্রের আলোতে আলোকিত হয়। এত সহজ হিসাব নয়। তারপরে আছে 12টা ভাব। আগেই তন্ত্র নয়, একটা কালো পোশাক পরলাম আর পুতুল দেখিয়ে একটা শলাকা গরম করে পুঁতে দিলাম, শত্রু দমন হয়ে গেল, তাহলে তো ভাবনা ছিল না। কারণ শিক্ষা আগে দেখতে হবে, আগে এডুকেশন। কি বলছে শাস্ত্র, কি বলছে তন্ত্র শাস্ত্র, পৃথিবীর প্রাচীন শাস্ত্র, সেই শাস্ত্র কি বলছে, সেই শাস্ত্র থেকে আমাদের কি কি উদ্ঘাটন হচ্ছে, অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু দেখতে হয়। তা সেই কথা মাথায় রেখে এই সামনের মহাযোগে আমি বিশেষ কিছু শক্তিশালী রক্ষা কবচ তৈরি করছি, তার সঙ্গে সিদ্ধি যন্ত্র। প্রথম বলি, যাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান, আমার কিন্তু যারা যারা লাইভ অনুষ্ঠান দেখেন, আমি কিন্তু একটা কথা বলি, যে কি বলি, যে শত্রুতা হলে নিশ্চয়ই আপনি সমস্যা কোথা থেকে আসছে দেখুন। আর শরীরের যদি অসুখ হয় তাহলে আমার ডাক্তারের কাছে যাবেন, নিশ্চয়ই সুচিকিৎসকের পরামর্শ নেবেন। কিন্তু গ্রহের অসুখ করলে অভিজ্ঞ জ্যোতিষ, আগেই তন্ত্র নয়, তন্ত্র জ্যোতিষী, আগে বলি কথাটা, আগে জ্যোতিষ বিচার, তারপরে তন্ত্র। কারণ তন্ত্র হলো গুহ্য বিদ্যা, গুপ্ত বিদ্যা, গুরুমুখী বিদ্যা, অনেক কঠিন কঠিন কাজ, অনেক অসাধ্য সাধন কিন্তু তন্ত্রে হয়ে থাকে। আমি নিজে করেছি, নিজে, ঈশ্বরের কৃপায়, জ্ঞান গুরুর কৃপায়, আমার মা বাবার আশীর্বাদে। তাহলে অনেক অসাধ্য সাধন। এমনও দেখেছি যে মেয়েটা আজকে মাত্র 1.5 বছর বিয়ে হয়েছে, 6 মাস শ্বশুর বাড়িতে ছিল, 1 বছর বাপের বাড়িতে পড়ে আছে। কিন্তু এই আধ্যাত্মিকতা, এই দেবীর সাধনা, কারণ মাচ্ছিন্ন মস্তার যে ক্রিয়া অনেকে করতে পারবে না, এত সহজ নয়। ভালো লাল বস্ত্র পরলো আর বড় বড় চুল রাখলো, তিলক কাটলো, নেশা করে পড়ে থাকে, সবাই নয়, ভালো এখনো আছে, ভালো আছে। আমরা ঘন্টার পর ঘন্টা পুজো করে যাব, জপ করে, এক ফোঁটা নেশা করতে হয় না। কে বলেছে তন্ত্র করলে নেশা করে শুয়ে পড়তে হবে? আপনাদের তিক্ত অভিজ্ঞতা আছে, সে চেম্বারে বলেন, আমাকে কেউ যদি আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন, আমি পুরস্কার দেব, আমি পুরস্কার দেব। কারণ আমি কাজটাকে কাজের মতো করে ভাবি। 6 মাসে শ্বশুর বাড়িতে ঘর করলো মেয়েটি, 12 মাস বাপের বাড়িতে, স্বামী রেখে চলে গেছে, খোঁজ খবর নেয় না। কিন্তু তন্ত্রের যে মহিমা, ঈশ্বরের যে মহিমা, এবং কামাখ্যা তন্ত্রের যে কৃপা, তার উপর যখন সঠিক প্রয়োগ, সঠিক উপচার দ্বারা সেই ক্রিয়া করে দিলাম, সেই বাড়িতে সে এখন শ্বশুর বাড়িতে রয়েছে, ঘর করছে, হাসিতে খুশিতে। রিসেন্টলি তার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তাহলে বুঝুন, তন্ত্রে অনেক অসাধ্য সাধন করা যায়। আধ্যাত্মিকতায়, দেবদ্বিজে ভক্তি, দেবীর কৃপায় অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান হয়ে যায়, অচিরেই ফল লাভ করে মানুষ। তার জন্য কি আছে? বিচার। আজকে এই যে বললাম নক্ষত্র, নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্রে একটা লর্ড আছে জ্যোতিষ মতে। আমি আবার বলি, যখন যাবেন, তন্ত্র জ্যোতিষ, শুধু জ্যোতিষ হলে হবে না, আবার শুধু তন্ত্র হলেও হবে না, কারণ একে অপরের পরিপূরক। তাকে একটা ছক ধরিয়ে দিলে সে বলতে পারছে না,
এই নক্ষত্রের মালিককে আমি ধরা যাক হস্তা নক্ষত্র, সেদিনকে হচ্ছে এরকম কেস একটা। তা সে এসে বলছে নক্ষত্রগুলো বল, আমি সে একটু জ্যোতিষ দেখে দেখে শিখে গেছে। এবার নক্ষত্রগুলো বলতে লর্ডকে আর বলতে পারছে না, যে হস্তা নক্ষত্রের মালিক যে চন্দ্র বলতে পারছে না, চিত্রা নক্ষত্রের মালিকে মঙ্গল বলতে পারছে না। বলবে কি করে? শাস্ত্র জানতে হবে, শিক্ষা লাগে, অক্ষর জানতে হয়, কারণ এটা হাতা খুন্তি বিক্রি করার সাবজেক্ট নয়। দেখবেন পাড়ায় পাড়ায় ভ্যান নিয়ে অনেক জায়গায় বিক্রি করতে আসে বিভিন্ন উপায় নিয়ে, হরেক মাল বলে 20 টাকা 40 একটা দাম ওরা বলে বিক্রি করে, সেই সাবজেক্ট নয়। টোটালটাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আগেই আপনি গেল একটা কবজ নিন সব হয়ে যাবে না রে বাবা, তাহলে ভাবনা ছিল না। আমি যে মাছ ছিন্ন মাস্তার উপর বিশেষ প্রয়োগ করব, কোন প্রয়োগটা করব? 8 রকম প্রয়োগের কথা শাস্ত্রে বলা হয়েছে, এবং কিভাবে করব, কোন আসনে করব জানতে হবে। এতটা সহজ নয়। আমি বারবার বলি, আধ্যাত্মিকতা, মাতৃ আরাধনা এবং সঠিক তন্ত্রের প্রয়োগ দুর্ভাগ্যের অন্ধকারকে দূর করে দেয় এবং ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। বিনা কারণে অনেকে ফেঁসে যায়, আর অনেকে দোষ করেও ছাড়া পেয়ে যায়। এমনই গ্রহের খেলা। আমি সেই জন্য বারবার এক কথা অনুষ্ঠানে বলি, যা আমার অনুষ্ঠান প্রতিদিন দেখেন, গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহের ফেরে মানুষকে ঘুরতে হয়, চরকি কাটতে হয়। একজন সকাল 8টায় বেরিয়েছে, রাত 10টায় ঢুকছে, 500 টাকা উপার্জন করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর একজন দুপুরে বেরোলো, 2 ঘন্টা অফিসে বসলো, বাড়ি চলে এলো, মাস গেলে মোটা স্যালারি ঢুকে গেল, কি মোটা ইনকাম এসে গেল। তাহলে দিমাগ, বুদ্ধি, হাজস, তার প্রতিভা, তাহলে কি বিচার করবো কোথা থেকে? জ্যোতিষ মতে পঞ্চম ভাব, 5th হাউস। যার 5th হাউস স্ট্রং, সে সবকিছুতে জিরো থেকে হিরো হয়ে যাবে। ফিফথ হাউসের উপর ভিত্তি, শুধু একটা ভাব থেকে 12 × 12, আমি বারবার বলেছি 144টা প্রশ্ন কিন্তু উঠে আসে। পঞ্চম ভাবটি শুধু পুত্র ভাব নয়, পঞ্চম ভাব হলো কি ভাব? পঞ্চম ভাব যশ, পূর্ণ, প্রতিভা, আমরা বলি গ্যালোপিং হাউস, লাফিয়ে লাফিয়ে পড়ে। আজ আপনি একরকম, কালকে আর একরকম, পরশু দিনে আর একরকম। এবছর আপনার যা ব্যবসায় টার্নওভার, সামনের বছর আরো বেশি গ্যালোপিং। আর অনেকে আছে 5th হাউস স্ট্রং না, 5th এর লর্ড কোনোভাবে বকরি, সে 62 বছর বয়সে এখনো প্যাটেল করে একটা কালো চশমা লাগিয়ে কারখানায় যাচ্ছে। ছেলে দেখে না, ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, উল্টে ছেলে দোষ দেয়, বাবা তুমি আমার জন্য কি করেছো। মেয়ে দোষারোপ দেয়, বাবা সারা জীবন কি করলে। অর্থাৎ নির্ধনী যোগের শিকার, নির্ধনী যোগ। তাহলে এই যে যোগ, এই যোগগুলোতে অনেকের খারাপ যোগ তো হরস্কোপে চলে আসে। এই যোগের কিন্তু খণ্ডন ক্রিয়া আমি করব বা করে থাকি। শুধু এই যোগ না, আমি যে কোনো ভালো যোগ পেলে আমি এই খণ্ডন ক্রিয়াগুলো করে থাকি। যেমন মাঙ্গলিক দোষ, অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষের কারণে দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি, চাকরি চলে যাওয়া, কর্মে অশান্তি, নানা ট্রাবল কিন্তু আসতে থাকে। এই মাঙ্গলিক দোষ কিন্তু মানুষের জীবনে
বা জীবনকে তছনছ করে দিয়ে চলে যায়। আপনার মেয়েটাকে বিয়ে দিলেন, সেদিনকে একজন এসেছিল গড়িয়াহাট ভাগ্য চক্রে, যেখানে যে 12 বছর উপরে একই জায়গায় একই ঘরে বসে যাচ্ছি। তা সে বলছে বিভিন্ন ম্যাট্রিমনি, বিভিন্ন পত্রপত্রিকা দেখে মেয়েটি একটা মাল্টি ন্যাশনাল ফার্মে চাকরি করে, সুশ্রী, তার মধ্যে কোয়ালিটি আছে, গান জানে, সব বিষয়ে আঁকতে পারে, তার মানে চালিয়ে নেওয়ার মতো। আমি বলছি না যে বিরাট একটা আর্টিস্ট যার ফটো বা আঁকাটা লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়, সেরকম নয়। চলার মতো তার মধ্যে যথেষ্ট জ্ঞান আছে, ভালো সবচেয়ে উপায়। একটা মাস গেলে মোটা টাকা মাল্টি ন্যাশনাল ফার্ম থেকে ইনকাম করছে, কিন্তু বিয়ের তখন সময় আসছে, 22 জন দেখে গেছে, চা মিষ্টি খেয়ে চলে গেছে, বিয়ের পিড়িতে বসতে পারেনি। কেন? কারণটা কি? কারণ সপ্তম ভাব এখানে সপ্তম প্রতিবক্ত্রী, এবং তার সিদ্ধ যোগে জন্ম নয়, ব্যতিপাত যোগে জন্ম। ব্যতিপাত যোগে জন্ম হলে তার উৎপাত, তার বিপত্তি পদে পদে আসে। জ্যোতিষে যেমন নক্ষত্রের একটা ভূমিকা রয়েছে, যোগেরও একটা ভূমিকা আছে। বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, শোভন যোগ, প্রতিগণ্ড যোগ, সুকর্মা যোগ, ধৃতি যোগ, শূল যোগ, গণ্ড যোগ, 7-8টা যোগ। এবং প্রত্যেকটা যোগে কি কি হয় আমি এক এক করে যদি বলতে লাগি পরপর বলে যাব। কারণ এই যোগে তার জীবনে বিপত্তি এসে যাচ্ছে, সে বিয়ের পিড়িতে আর বসতে পারছে না, ফেড আপ হয়ে এমন একটা হবে। কারণ আমি বলেছি যে খুব সাবধান, আমি কিন্তু অনেকের ক্ষেত্রে এটা করতে গিয়ে দেখেছি, যখন বাড়ির লোক ফেড আপ হয়ে এমন একটা পরিস্থিতি আসে, যাকে বিয়ে করতে গিয়ে মানে যার সঙ্গে সেট আপ হলো, সে কিন্তু ধোঁকা দেবে। সুতরাং আমি বলি জ্যোতিষ আগে বিচার, তন্ত্রে তার সম্পূর্ণ প্রতিকার। শুধু তন্ত্র নয়, তন্ত্র কেন বলা হচ্ছে? কোন দেবী পুজো, শক্তি পুজো করতে গেলে তন্ত্রের আশ্রয় নিতে হয়। তন্ত্র ছাড়া কোনো পুজোই কিন্তু সঠিক হতে পারে না। আমরা যে খণ্ডন করি বা কাটান করাই, যেমন মাঙ্গলিক দোষ, এখানে যাদের বিবাহহীনতা যোগ আছে, কুম্ভ বিবাহ দেওয়া হয়। যাদের লেখাপড়ায়, সন্তানের লেখাপড়ায় ভীষণ পরিমাণে বাধা হচ্ছে, অনেক বাবাজির কাছে যাবেন একটাই শিখে রেখেছে, নীল সরস্বতী কবচ। আরে মাতঙ্গী কবচও ভালো কাজ হয়, বিশালাক্ষী কবচও ভালো কাজ হয়, কিন্তু তার কোনটা স্যুট করবে সেটাকে আগে বিচার করতে হবে না? আগে 40 কিলো কাঠ নিয়ে ধাউ ধাউ করে জ্বলছে, 5টা লোক ইন্টারভিউ দিচ্ছে আর চুলটা এরকম করে নাড়ছে। আরে না রে বাবা, ঘুরে আসুন, ওই বাবাজির কাছে ঘুরে আমার কাছে আসুন। আসছে লোক, তারাই বলছে। কারণ এখন চমকের যুগ, লাল পোশাক পরবে, বড় টিপ পরে, লাল চোখ হবে, সে যদি নেশা করে যজ্ঞে পড়ে যায়, যাক না, কোনো অসুবিধে নেই। যজ্ঞে বসেছে আর 2 ঘন্টা পরে আর উঠতে পারছে না, আর আমি কনস্ট্যান্ট করে যাব, একই জায়গায় বসে কনস্ট্যান্ট করে যাব। কি করে করছি? মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ, সেই শক্তি জ্ঞান আর গুরুর কৃপায় অর্জন করেছি, তবেই তো করতে পারছি। আমি সুদূর কামাখ্যা থেকে 108টা সিঁড়ি নেমে সদ্যজাত ভৈরব, সেখান থেকে কিছু এমন কিছু বস্তু আমি এনেছি, খুব দুষ্প্রাপ্য বস্তু, দুর্মূল্য, একে পয়সা দিয়ে মূল্যের হয় না। যেমন মা কামাখ্যার সিঁদুর, অতি মূল্যবান, মানে সবচেয়ে মূল্যবান সামগ্রী। যখন দেখা যায় যে একজনের সম্পর্কের মধ্যে
প্রচণ্ড দড়ি টানাটানি, একজনের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, পরিস্থিতি এমন একটা জায়গায় আসছে যে সেখান থেকে পরিত্রাণের উপায় পাওয়া যাচ্ছে না। 4 বছরের সম্পর্ক, 4 বছরের সম্পর্কটা আজকে ভেঙে যেতে বসেছে, সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই সম্পর্ক থেকে যদি উঠে দাঁড়াতে হয়, যদি সেই সম্পর্কে থেকে আবার পুনরায় দুজনের যদি মিল করাতে হয়, সেই যে কামাক্ষার দুষ্প্রাপ্য বস্তু, আমি অনলাইনে নাম বলবো না, আমি অনলাইনে বসে বা টিভির পর্দায় বসে সেই সব বস্তুর, কারণ এগুলো হচ্ছে দৈব বস্তু, কারণ তন্ত্র হলো গুপ্তবিদ্যা, গুহ্য বিদ্যা এবং গুরুমুখী বিদ্যা। গুরু যা বলবেন এবং এটা সাধনা লব্ধ ফল, এটা সর্বসমক্ষে প্রকাশ করার সাবজেক্ট নয়। এবং সেখানে ক্রিয়া করে যদি আমি সেই জিনিসগুলো দিই, সেই সম্পর্ক জোড়া লাগতে বাধ্য, সেই সম্পর্ক আবার আসবে। কিন্তু আবার বলি, জ্যোতিষ বিচার আগে। অনেকেই জিজ্ঞেস করবে এটা শুনে, আচ্ছা কত লাগবে, ঠিক এইরকম ফোন করে, আরে জ্যোতিষ বিচার হলো না, দেখলাম না, তার মধ্যে কি অবস্থা না বুঝে আগেই লাগবে। ভাবের বিচার আছে না, যেমন লগ্ন তনু ভাব, দ্বিতীয় হচ্ছে ধনভাব, তৃতীয় ভাতৃভাব, চতুর্থ মাতৃভাব, পঞ্চম পুত্রভাব, ষষ্ঠ শত্রুভাব, সপ্তম পত্নী ভাব, অষ্টম নিধন ভাব, নবম ভাগ্যভাব, দশম কর্মভাব, একাদশ আয় ভাব, দ্বাদশ ব্যয় ভাব। তাহলে 12টা ভাবের মধ্যে থেকে 12কে যদি আমি স্কোয়ার করি, এক একটা ভাবে 144টা প্রশ্ন উঠে আসবে। ধরা যাক লগ্ন ভাব, লগ্নেতে কি হয়, তার মূল আকৃতি, তার মেজাজ মুড কেমন হবে, অর্থ, তার বিজনেসের জন্য প্রচুর টাকা বাইরে পড়ে আছে, সেই টাকাটা উদ্ধার করতে পারবে কিনা লগ্ন ভাব বলবে। আপনার পুত্রের ভাগ্য ভালো যাবে কিনা, আপনার পুত্র জীবনে শাইন করবে কিনা লগ্ন ভাব বলবে। আপনার পুত্র জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কিনা লগ্ন ভাব বলবে। এবার লগ্নপতি যদি বক্রী হয়, তাহলে আপনার উদ্যমে ভাঁটা পড়বে, আপনার উদ্যমে ভাঁটা পড়বে। তাহলে আপনি ইনভেস্ট করছেন দ্বিতীয় ভাব থেকে ধনভাব, স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংকে যে হার্ড ক্যাশ আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি। তাহলে দ্বিতীয় ভাবকে যদি আপনি ইনভেস্ট করেছেন, লগ্ন ভাব যদি আপনার বক্রী, তাহলে উদ্যমের সাফল্য হবে না। কারণ প্রথম দরকার কাজ করতে গেলে পরাক্রম, শক্তি, উৎসাহ, সাহস, যেটা আমরা মঙ্গল থেকে পাই। আর লগ্নপতিকে স্ট্রং থাকতে হয়। লগ্নপতি যদি কোনোভাবে যদি বাধক স্থানে অবস্থান করে যায়, কারণ চর রাশিগুলো 11 হচ্ছে বাধক, জ্যোতিষশাস্ত্রে বলছে। মারক স্থান দ্বিতীয় সপ্তম, তাহলে এই যে বিচার, এই বিচারটাকে দরকার আগে। আজকে সে সাফল্য পাবে কিনা, ব্যবসাতে ইনভেস্ট করলেন, আপনি ঝোঁকের মাথায় নেমে পড়লেন, ওমা যা পুঁজি ছিল আস্তে আস্তে কি হয়ে গেল, ফিনিশ হতে লাগলো। একজন সে বলছে 2 বছরের মধ্যে 5 লক্ষ টাকা তার শেষ হয়ে গেছে ব্যবসায়। ব্যবসা অল্প অল্প করে সে পুঁজি লাগিয়েছে আর পুঁজি খেয়ে নিয়েছে।
এই মনে হচ্ছে ভালো হচ্ছে, এই মনে হবে ভালো হবে, ভালো হবে, ভালো হবে, ভালো আর হবে না। তাহলে ভালো হতে গেলে প্রথম দরকার ন্যাটাল চার্ট, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি তো বারবার একটা কথা বলে যাই, প্রতিদিন আমার অনুষ্ঠান চলে ঠিক এই সময়, আপনারা জানেন, গ্রহের ফেরে মানুষ ঘোরে, কিন্তু মানুষের মধ্যে সেই সজাগ নেই, সচেতনতা নেই, মানুষের মধ্যে উদ্যম নেই। আমি বারবার, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে যে এটা পুরনো ক্যাসেট চলছে, হয়তো কথা বলবো। আরে কথা বলবো বললে তো হয় না, ডিটেলসে বিচার আছে, আপনারা চেম্বারে আসুন কিংবা অনলাইনে কনসালটেন্সি করান, ভিডিও কলিং এর মধ্যে হতে পারে। আপনার ডিটেলসে বিচার, এই বিচার কিন্তু শেষ কথা বলবে, নক্ষত্র শেষ কথা বলবে। জ্যোতিষ সাবজেক্টটা ওই বললাম হরেক মাল বিক্রি করার সাবজেক্ট নয়, যে দুটো লেকচার গলাবাজি করলাম মালটা বিক্রি হয়ে গেল। যদি সেই জায়গায় এসছে, শিক্ষা, এর মধ্যে দরকার এডুকেশন, এর মধ্যে দরকার অঙ্কের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আজকে অঙ্ক কি বলছে, সব সপ্তাহে মাঙ্গলিক মানেই যে খারাপ তা নয়, অনেক মাঙ্গলিক আছে মেয়েদের জীবনে উন্নতি করায়, কর্মে সাফল্য দেয়, ইনকাম করায়, অনেক মাঙ্গলিক আছে, বহু মাঙ্গলিক আছে দেখেছি, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম আর দ্বাদশ, এই সকল মাঙ্গলিকগুলো যেমন ক্ষতি করে মেয়েদের, আবার কর্মেও কিন্তু উন্নতি দেয়। মাঙ্গলিক দোষের কারণে একদিন স্কুল টিচার, সে কিন্তু মাস গেলে মোটা টাকার একটা স্যালারি পাচ্ছে, অথচ স্বামীর সঙ্গে বনিবনা নেই। আবার আরেকজন, তার হাজবেন্ডের এই মাঙ্গলিক দোষের কারণে বিয়ের পরে চাকরি চলে গেল, মানে অস্থির হয়ে উঠে, কর্মের পরিবেশ, কর্মের অবস্থা তাকে আরো বেশি বিপদগামী করলো, খুব চিন্তায় ফেলে দিল। তাহলে বুঝুন, যে মাঙ্গলিক দোষ আপনাকে বিপদগামী করছে, সেই মাঙ্গলিক আবার কেন, প্রত্যেকটা নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, যে প্রত্যেকটা গ্রহের যেমন ভালো গুণ আছে, খারাপ গুণটাও আছে। তো তাহলে নেগেটিভিটিগুলো যেখানে আসছে, নেগেটিভ ভাইব্রেশন যেখানে তৈরি করছে, সেটাকে আমি রিমুভ করব। সেই জন্য আমার আধ্যাত্মিকতা। আর টিপস টোটকাই হবে না এখন। কেউ বলছে ঝাল লঙ্কা রাখো, কেউ বলছে ধনে রাখো, আরে ওতে কিছু হবে না, করতে পারেন, ওতে কিছু হবে না। আমি মশলাপাতি রেখে আপনার ভাগ্য ফিরবে না, বাস্তব কথা আমি বলছি। আগে ন্যাটাল চার্ট দেখুন, তাহলে ভাগ্য ফেরাতে পারে সেই বিধাতা, তিনি হচ্ছেন মালিক। তাহলে তার কাছে যদি আমরা সারেন্ডার করতে পারি, তার কাছে যদি আমরা জব করতে পারি, সবচেয়ে বড় যেটা আমি করে থাকি সংকল্প যজ্ঞ, এবং সংকল্প যজ্ঞের দ্বারা এই মহালক্ষ্মীর আরাধনা। এই কারণ মহালক্ষ্মী কেন? সৌভাগ্য লক্ষ্মী, বৈভব লক্ষ্মী, মা লক্ষ্মীর 8টা রূপের কথা বলা হয়েছে। এবং তন্ত্র শাস্ত্রে, কারণ তন্ত্র নিয়ে আমি গবেষণা করি, জ্ঞান গুরুর কৃপায় সেই বিদ্যা অর্জন করেছি। এটা গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা, গুরুমুখী বিদ্যা। বারবার একটা কথা বলি, এটা হরেক মাল বিক্রি করার সাবজেক্ট নয়, যে একজন আসবে কখন তাকে একটা গছিয়ে কি, আরে কোথা থেকে তার উৎস, তার চাকরিটা হচ্ছে না, তার উৎসাহ নেই, তার প্রত্যেকটা পদে পদে বাধা, কোথা থেকে আসছে আমি সেটাকে দেখলাম না, চট করে একটা লক্ষ্মীর একটা কবজ দিয়ে দিলাম, হয়ে গেল। মা লক্ষ্মীর 8টা রূপ আছে, ধান্য লক্ষ্মী, ঐশ্বর্য লক্ষ্মী, গজ লক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, বৈভব লক্ষ্মী। কোনটা আপনার পক্ষে শুট করবে জানবেন না, কোনটা করলে আপনার ভাগ্য ফিরবে। কারণ
এই সকল তন্ত্রের দেবীর পুজো করলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। ভাগ্যের চাকা ঘুরবে, আমি বলে গেলাম। এই সামনে আমরা সেই মহালক্ষ্মীর আরাধনার বিশেষ যোগ পাচ্ছি। আপনার ভাগ্যের চাকা, আজকে ভাগ্যটা আপনার যে জায়গায় বসে আছে, এক জায়গায় আটকে রয়েছে, সেই ভাগ্যের চাকা ঘুরবে। অর্থাৎ সৌভাগ্যকে জীবনে আনবেন আর দুর্ভাগ্যকে তাড়াবেন। দুর্ভাগ্যকে আমরা জব্দ করব। যেন মহামায়া যেভাবে অসুরকে নিধন করে জগৎকে রক্ষা করেছিলেন, দেবতাদের স্তবে তিনি তুষ্ট হয়েছিলেন, তবেই তো তিনি এসেছিলেন। এবং তিনি কথা দিয়ে গেছেন আমাদের, কোথায়? শ্রী শ্রী চণ্ডীতে, ইত্যং যথা যথা বাধা দানবত্ত ভবিষ্যতি তদা তদা ইংবত করিষ্যামি শঙ্করম। যখনই বারে বারে দানবের বাধা আসবে, যখনই বারে বারে সব দিক থেকে তোমরা খুব অসুবিধে ফিল করবে, তখন স্তব স্তুতি দ্বারা আমাকে কেবল পূজন করবে, আমাকে আহ্বান জানাবে, আমি তোমাদের সর্বতভাবে রক্ষা করব। ঠিক মা আমাদের বলে গেছেন, কে? বিশ্বেশ্বরী, জগৎ জননী, মহামায়া, ভগবতী, নারায়ণের শক্তি নারায়ণী। তিনি বলে গেছেন, তিনি বলেছেন, শ্রী শ্রী চণ্ডীতে পুরো এর ব্যাখ্যা দিয়েছেন। আর গীতায় কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থপথায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের হানি হবে, ধর্মকে নিয়ে ছেলে খেলা হবে, কিন্তু পুণ্যবান ব্রাহ্মণ যারা ধার্মিক, তাদের উদ্ধারের জন্য আমি কিন্তু বারে বারে আবির্ভূত হব। আবির্ভূত হয়ে জগৎকে রক্ষা ও প্রতিপালন করব। আবির্ভূত হয়ে কি করব? জগৎকে রক্ষা করব আর জগৎকে প্রতিপালন করব। মা কিন্তু এই কথা বলে গেছেন। আজকে যেমন চণ্ডীতে মা বলে গেছেন, আর গীতাতে ভগবান শ্রীহরি বলেছেন, যখনই ধর্মের হানি হবে তখনই কিন্তু আমি আসব। এসে যুগে যুগে আমি আসব সাধুদের পরিত্রাণ করতে। সাধু কারা? যারা সৎ, যারা ধর্মপথে রয়েছে, জানবেন অসাধু ব্যক্তিদের সাময়িক উন্নতি হয়। দেখুন, কারণ নারায়ণের শক্তি তো নারায়ণী। নারায়ণী বলছে কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এটা তো নারায়ণ বলছেন। আর নারায়ণী বলছেন, ইত্যং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদা ইহং বত্তে করিষ্যামি শঙ্করম। অর্থাৎ ভগবতী দেবী দুর্গা বলছে। কারণ একে অপরের পরিপূরক, একই দিনে দুজনের জন্ম, একই দিনে দুজন এসেছিল, আবির্ভূত হয়েছিল। কেন? জগৎকে রক্ষা ও প্রতিপালন করার জন্য। জগৎকে রক্ষা প্রতিপালন করার জন্য আবির্ভাব হয়েছিল। সুতরাং আমাদের সেই জায়গা থেকে আমাদের যে নেগেটিভ ভাইব্রেশনটাকে তাড়াতে হবে, তাড়াতে হবে। এবং সেটা সম্ভব হবে তন্ত্রশাস্ত্র আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে। তা আমরা সেই রকম একটা মাতৃ আরাধনায় ব্রতী হচ্ছি। যাদের যাদের মাঙ্গলিক দোষ, যাদের যাদের গ্রহণ দোষ, যাদের যাদের কালো সর্প দোষ, যাদের যাদের বিবাহহীনতা যোগ, যাদের চাকরির স্থায়িত্ব হচ্ছে না, চাকরি থাকছে না, বিবাহিত জীবনে প্রচন্ড অশান্তি, আপনি প্রচুর খরচা করে মেয়েটার বিয়ে দিয়েছেন, মেয়েটা বিয়ের আগে বন্ধু বান্ধবের সঙ্গে প্রচন্ড আড্ডা দিত,
গল্প গুজব করতো, কিন্তু বিয়ের পর তার মধ্যে সংসার পেয়ে তার মধ্যে একটা চেঞ্জ, সংসারটাকে মানিয়ে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছিল, কিন্তু শাশুড়ির অত্যাচারে থাকতে পারলো না। শাশুড়ির অত্যাচারে থাকতে পারলো না। কেন পারলো না? হলো না কেন? এর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তাহলে আমার দেখতে হবে শ্বশুর বাড়ি, 10th হাউস জ্যোতিষ মতে, 3rd হাউস হচ্ছে শ্বশুর। তাহলে সেই জায়গা থেকে তার মানে বুঝতে 10th হাউস কোনোভাবে ড্যামেজ। নবতারা চক্র অনুযায়ী সে পাপ মধ্যস্থগত নক্ষত্র পেয়েছে। আজকে নবতারা চক্রে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, এই তো নবতারা চক্র। জন্ম নক্ষত্রকে বসিয়ে পরপর করে আমরা এই নবতারা চক্র তৈরি করি জ্যোতিষশাস্ত্রে। তাহলে সেই নবতারা চক্র অনুযায়ী তার শ্বশুর বাড়িটা তার ফেভারে নেই, আপনি দেখলেন না, দুম করে অনেক টাকা খরচা করে বিয়ে দিয়ে দিলেন। আজ মেয়েটা ঘর করতে পারলো না, মেয়েটা কি হলো, আজকে ফিরে চলে এলো। আজকে আপনার মেয়ে আপনার, তাহলে বিয়ে দিয়েছিলেন কেন? কেন বিয়ে দিয়েছিলেন? কেন পারলো না? গ্রহ নক্ষত্রের খেলা। সুতরাং প্রত্যেকে বলি, যাদের যাদের হচ্ছে জোটক বিচারটা করান, অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে জোটক বিচারটা করান, এবং তন্ত্রে যে কি অসাধ্য সাধন হয়, কি কি ভালো ভালো কাজ যে হতে পারে, ভাষায় বলা যাবে না, বলতে পারবো না। মিরাকেল কাজ এই দুটো হাত দিয়ে মা করিয়েছেন। এরপরেই আমি কামাখ্যা যাত্রা করছি, যেতে হয় বছরে আমার, কারণ বিশেষ কিছু ক্রিয়া করতে গেলে তন্ত্রের আদি আসল জাগ্রতপীঠ নীলাচল পর্বতের ওপর কামরূপ কামাখ্যা। কোন কোন চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন? গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেটের কাছে এখানে পাচ্ছেন বৃহস্পতিবার 5:30 থেকে 8টা, দমদম নাগের বাজারকে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে আমরা বিশেষ পুজো পাঠ করব সারা, এবং মহানিশায় মায়ের বিশেষ পুজো, হোম, অন্নভোগ সমস্ত কিছু হবে। এছাড়া হাওড়া ময়দান মাসে 2 বুধবার শেওড়াফুলি। অনলাইনে যারা যারা আমার অনুষ্ঠানটা দেখলেন, যারা হয়তো ভৌতিক উপদ্রব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রতে আপনি বারে বারে পর্যুদস্ত হচ্ছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছেন, অনলাইনে বিচার করান। ওই কথা বলবো বলে এটা ছেলে খেলার সাবজেক্ট নয়, কারণ যাদের মধ্যে সচেতনতা আছে, যাদের মধ্যে সৎ প্রচেষ্টা আছে, সদ ইচ্ছা আছে, তারা এগিয়ে আসুন। আমি সর্বতভাবে চেষ্টা করব জ্ঞান গুরুর কৃপায় আমি যেটুকু পেয়েছি উজাড় করে দেব। আর এই অমাবস্যা মহাযোগে যে বিশেষ মাতৃ আরাধনা করব, প্রত্যেকে উপস্থিত থাকুন। যারা যারা মনে করছেন, নিজের হাতে নিজে কাজ দেখুন, নিজে দেখুন, নিজের আস্থা, এবং এখানে জাগ্রত মায়ের যে রূপ প্রচন্ড জাগ্রত, কারণ দর্শনেই মুক্তি মেলে। ওই যে রামপ্রসাদ বলছে, ও আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি, এবার আমি সার ভেবেছি। তার মানে কি, আজকে মা ব্রহ্মময়ীর তার পদপ্রান্তে থেকে আমি সব ছেড়ে দিয়েছি, কেন ব্রহ্মপদে আমার সব কিছু রয়েছে। অনেক গানে বলছে, কারে দামা ব্রহ্মপদ কারে করো অধোগামী। মা যদি রুষ্ট হয় আপনাকে নামিয়ে দেবে, আর মা যদি কৃপা করে আপনাকে পাঁকের থেকে তুলে হাই রাইজ বিল্ডিংয়ে বসাবে। তাই সেই জগজ্জননী কেন আমরা আরাধনা করব না? তাই মায়ের কাছে বলবো, অং মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।